নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ভাবুন তো, 1933 সালের কলকাতা শহরের ওই ব্যস্ততার পেছনেই যে এমন একটা ষড়যন্ত্র দানা বাঁধছিল যা সময়ের থেকে অনেক অনেক এগিয়ে ছিল। এটা এমনই এক সাংঘাতিক হত্যাকাণ্ডের গল্প যা শুধু একটা পরিবারকেই শেষ করে দেয়নি, বরং ক্রাইমের ইতিহাসে বায়োটেররিজমের এক চিলিং চ্যাপ্টার লিখে দিয়েছিল। কিভাবে একটা সাধারণ পিনের খোঁচা এক সপ্তাহের মধ্যে একজন জলজান্ত মানুষের জীবন কেড়ে নিতে পারে। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আর তার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই দিনটাতে, 1933-এর 26শে নভেম্বর, লোকারণ্য হাওড়া স্টেশন। তো গল্পের মেইন ক্যারেক্টার হলেন অমরেন্দ্রচন্দ্র পাণ্ডে, পাখুরের বিশাল জমিদারি তরুণ উত্তরাধিকারী। ওই ভিড়ের মধ্যে হঠাৎ করে একটা ধাক্কা, আর হাতে মনে হলো যেন একটা সূচ ফুটে গেল, জাস্ট এক মুহূর্তের জন্য। যে ধাক্কা দিল সে তো ভিড়ের মধ্যে একেবারে হাওয়া, কেউ তাকে ঠিক করে দেখতেও পেল না। এতটাই সাধারণ ঘটনা যে অমরেন্দ্র হয়তো নিজেও ব্যাপারটা প্রায় ভুলেই গেছিলেন। কিন্তু ওই সামান্য খোঁচাটা যে আসলে কতটা ভয়ঙ্কর ছিল সেটা বোঝা গেল ঠিক তার পরের কয়েকদিনেই। ভাবা যায় মাত্র 8 দিনের মাথায় অমরেন্দ্রর শরীরটা পুরোপুরি ভেঙে পড়ল, আর 4 ডিসেম্বর তিনি মারা গেলেন। শুধু একটা পিনের খোঁচা থেকে মৃত্যু। ব্যাপারটা অবিশ্বাস্য এবং সাংঘাতিকও বটে। আর এখানে গল্পের প্রথম আসল টুইস্টটা আসে। ডাক্তাররা যখন অমরেন্দ্র রক্ত পরীক্ষা করলেন, তখন যে রিপোর্টটা এলো সেটা একেবারে চমকে দেবার মতো। তার রক্তে পাওয়া গেল পাস্চুরেলা পেস্টিস, মানে সোজা কথায় প্লেগের জীবাণু। ভাবুন একবার, 1930-এর দশকে কলকাতায় প্লেগ, এটা তো এক কথায় প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কে আর কেনই বা কেউ এমন একটা ভয়ঙ্কর উপায় বেছে নেবে অমরেন্দ্রকে খুন করার জন্য? এর উত্তরটা আসলে লুকিয়ে ছিল পাণ্ডে পরিবারের বিপুল সম্পত্তি আর 2 ভাইয়ের তেতো সম্পর্কের আড়ালে। এই পাণ্ডে ভাইদের মধ্যে ছিল, মানে যাকে বলে আকাশ পাতাল তফাত। একদিকে বড় ভাই বিনয়েন্দ্র, একেবারে উড়নচণ্ডী, বেহিসেবি, কোম্পানির টাকায় সে বিলাসবহুল জীবন কাটাতো। আর অন্যদিকে ছোট ভাই অমরেন্দ্র, ভীষণ শান্ত, পড়াশোনা নিয়ে থাকতো আর সবাই ওকে খুব পছন্দও করত। আর এই 2 ভাইয়ের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল তাদের পারিবারিক সম্পত্তি। ভাবুন, সেই যুগে বছরে 1 লাখ টাকার বেশি আয় ছিল সেই এস্টেটের, আর এই বিপুল পরিমাণ টাকাই কিন্তু ডেকে আনলো সর্বনাশ। ঝামেলাটা চরমে উঠল যখন অমরেন্দ্রর বয়স 18 হলো। সে তার জেঠিমা রানী সূর্যবতীর সাহায্যে আইন মেনে সম্পত্তির নিজের ভাগটা চেয়ে বসল। বিনয়েন্দ্রর কাছে এই দাবিটা ছিল তার আয়েশি জীবনযাত্রার উপর একটা বজ্রাঘাতের মতো। সে পরিষ্কার বুঝে গেল যে তার অফুরন্ত টাকার যোগান এবার বন্ধ হতে চলেছে। কিন্তু জানেন, এই প্লেগের জীবাণু ব্যবহার করার প্ল্যানটা কিন্তু বিনয়েন্দ্রর প্রথম চেষ্টা ছিল না। এর আগেও সে তার ভাইকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছিল, আর তার ওই আগের ব্যর্থ চেষ্টাগুলোই বলে দেয় যে তার মনে বিদ্বেষের আগুনটা ঠিক কতটা জ্বলছিল। বিনয়েন্দ্রের প্ল্যানগুলো ছিল, মানে যাকে বলে একেবারে শয়তানের মাথা। সে একবার অমরেন্দ্রকে একটা বিষাক্ত চশমা গিফট করে, যেটা ছোঁয়ায় অমরেন্দ্র সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ে। যখন দেখলো তাতেও কাজ হচ্ছে না, তখন সে অসুস্থ অমরেন্দ্রকে মরফিন ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলারও চক্রান্ত করে। ভাগ্যিস তাদের জেঠিমা সেটা ধরে ফেলেন আর কোনো রকমে আটকে দেন। বিনয়েন্দ্র তো ভেবেছিল এটা একটা পারফেক্ট ক্রাইম হবে, কারণ কেই বা সন্দেহ করবে যে কলকাতায় কেউ প্লেগ হয়ে মারা যেতে পারে। কিন্তু ওই অস্বাভাবিক মৃত্যুটায় পুলিশের মনে খটকা তৈরি করে দিল, আর তারা তদন্ত শুরু করতে বাধ্য হলো। তদন্তের প্রথম ক্লুটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। জানা গেল গত 5 বছরে গোটা কলকাতায় প্লেগে মারা গেছে মাত্র 1 জন, শুধু 1 জন। এই একটা তথ্যই ডক্টর নীলরতন সরকারের মতো বড় ডাক্তারদের বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যে অমরেন্দ্রর মৃত্যুটা কোনোভাবেই স্বাভাবিক নয়। মামলার মোড়টা পুরো ঘুরে গেল যখন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ফাইনাল রিপোর্টটা এলো। সেখানে একদম পরিষ্কার করে বলা ছিল এটা একটা খুন। জীবাণুটা বাইরে থেকে একটা সূচের মাধ্যমে শরীরে ঢোকানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই নির্দিষ্ট ধরনের প্লেগে জীবাণুটা কলকাতাতেই পাওয়া যেত না। তাহলে প্রশ্ন হলো, এই মারণ জীবাণুটা এলো কোথা থেকে?
তদন্ত করতে গিয়ে জানা গেল সেই সময় সারা ভারতে এর একটাই সোর্স ছিল, একটাই মাত্র জায়গা, আর সেটা হলো কলকাতা থেকে শয়ে শয়ে মাইল দূরে বম্বের হ্যাফকিন ইনস্টিটিউট। ব্যাস, তদন্তের ফোকাসটা এবার ঘুরে গেল সোজা বম্বের দিকে। গোয়েন্দারা এই সূত্রটা ধরে এগোতে শুরু করলো, আর খুব তাড়াতাড়ি তারা জানতে পারল যে বিনয়েন্দ্র কিছুদিন আগেই বোম্বে গিয়েছিল, আর তার সাথে ছিল তারানাথ ভট্টাচার্য নামে একজন, যে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত। এবার আস্তে আস্তে ষড়যন্ত্রের জালটা পরিষ্কার হতে শুরু করলো। বিনয়েন্দ্র আর তারানাথ যে কি সাংঘাতিক ধূর্ততার সাথে এই বায়ো ওয়েপনটা জোগাড় করেছিল তা ভাবাই যায় না। তারা হ্যাফকেন ইনস্টিটিউটের এক কর্মীকে ঘুষ দেয়, তারপর জাল পরিচয়পত্র বানিয়ে ল্যাবের ভেতরে ঢোকে। শুধু তাই নয়, জীবাণুটা যে সত্যিই মারাত্মক সেটা শিওর হওয়ার জন্য তারা গিনিপিগের উপর পরীক্ষা করে। মানে তাদের প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর শয়তানি বুদ্ধিতে ভরা। কলকাতা থেকে বোম্বে সব প্রমাণ যখন এক সুতোয় বাঁধা পড়ল, তখন পুলিশ বিনয়েন্দ্র আর তার সঙ্গীদের গ্রেফতার করল। আর তারপরই সামনে এলো এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পুরো ছবিটা। পুলিশি জেরার মুখে বিনয়েন্দ্র বেশিক্ষণ মুখ বন্ধ রাখতে পারেনি। সে ভেঙে পড়ে আর সবটা স্বীকার করে নেয়, জানায় যে শুধুমাত্র সম্পত্তির লোভে সে নিজের ভাইকে খুন করেছে। আর হাওড়া স্টেশনের সেই লোকটা, তাকে নাকি সে কলকাতার একটা মদের ঠেক থেকে ভাড়া করেছিল। তো এই সারা জাগানো মামলার রায় বেরোলো। বিনয়েন্দ্র আর তারানাথ মানে এই দুই মূল ষড়যন্ত্রকারীর প্রথমে ফাঁসির সাজা হয়, পরে অবশ্য আপিল করায় সেই সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর তাদের পাঠানো হয় কুখ্যাত আন্দামানের সেলুলার জেলে, যা কালাপানি নামেই বেশি পরিচিত ছিল। মামলার যিনি বিচারক ছিলেন লর্ড উইলিয়াম, তিনি কলকাতা পুলিশের তদন্তের দারুণ প্রশংসা করেন। তিনি এই অপরাধটাকে এতটাই বিরল বলে মনে করেছিলেন যে তার ভাষায় এটা ছিল অপরাধ জগতের ইতিহাসে সম্ভবত অনন্য। কিন্তু নিয়তির খেলা দেখুন, তারানাথ তো সেলুলার জেলের অন্ধকারে হারিয়ে গেল, আর বিনয়েন্দ্র, সে দেশ স্বাধীন হবার পর জেল থেকে ছাড়া পায় ঠিকই, কিন্তু ততদিনে সে একেবারে পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়। মানে যে নিখুঁত চক্রান্ত সে নিজের ভাইয়ের জন্য বুনেছিল, সেই চক্রান্তের জালেই সে নিজে জড়িয়ে শেষ হয়ে গেল। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। 1933 সালের এই পাকুড় হত্যাকাণ্ড কি শুধুই একটা পারিবারিক ঝগড়ার ফল ছিল, নাকি এটা ছিল আধুনিক যুগের ব্যক্তিগত বায়োটেররিজমের প্রথম উদাহরণ? উত্তরটা যাই হোক না কেন, এটা যে অপরাধের ইতিহাসে একটা হিমশীতল অন্ধকার অধ্যায় হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই।